আপনি কি সদ্য ইনকাম করতে শুরু করেছেন? আপনি কি সদ্য চাকরি পেয়েছেন? আপনার ব্যবসা থেকে কি লাভ আসতে আরম্ভ হয়েছে? যদি এই প্রশ্নগুলোর উত্তর হয় হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আপনি এখন ভাবছেন কিভাবে ওই টাকার থেকে সংসার চালিয়ে বাকি টাকার ব্যাংক ব্যালেন্স করবেন। বাজার চলতি নানা রকম লোভনীয় সঞ্চয় প্রকল্পে টাকা জমা করে ভবিষ্যতে ঠকে না গিয়ে এই ভিডিওটি একটু দেখে নিন। এখানে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ইনকামকে করে তুলবেন আপনার ভবিষ্যতের সম্পদ। তো নমস্কার বন্ধুরা, আমি সুশোভন কুণ্ডু আপনাদের কাছে এই চমকপ্রদ ভিডিওটি নিয়ে এসেছি। এখানে আপনি কিভাবে আপনার ইনকামের মধ্যে সবচেয়ে ভালোভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন ও ভবিষ্যতে সমৃদ্ধ হবেন তা জানতে পারবেন। চলুন আর না দেরি করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, যারা আমরা আগের ভিডিওগুলি দেখেছেন, আমার আগের ভিডিওগুলি, তারা জানেন যে নিজের সম্পদ বৃদ্ধি করতে হলে সবার প্রথমে আপনাকে মোটিভেটেড হতে হবে। আপনাকে খুঁজতে হবে এমন কোনো কাজ যে কাজে আপনার ইন্টারেস্ট খুব বেশি এবং আপনি সেটা দক্ষতার সঙ্গে করতে পারেন। তারপর সেই কাজকে কোথায় কিভাবে শিখবেন সেটা ভালো করে খোঁজ নেবেন। একজন এক্সপার্টের কাছে শেখা ভালো, একটা ভালো জায়গায় কাজ শেখা ভালো, যাতে করে আপনি ভবিষ্যতে প্রফেশনাল হতে পারেন। কাজটি ভালোভাবে শেখার পর আপনি প্রফেশনাল হতে চেষ্টা করুন। শুরু করুন, লেগে পড়ুন কাজে, মন লাগিয়ে 100% উজাড় করে দিন। যদি দিতে পারেন তাহলে যে ফিল্ডে আপনি কাজ করুন সাকসেস আসবেই এবং খুব তাড়াতাড়ি আসবে। রোজগার শুরু হবার পর হাতে আপনার টাকা আসবে এবং এই কাঁচা টাকা হাতে পাবার পর আপনার কিন্তু ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে। নয় ছয় করে উড়িয়ে দিলে হবে না। নির্দিষ্ট পরিমাণ অর্থের ভিতর সংসার চালাতে হবে। তার জন্য আপনাকে বাজেট করতে হবে। তো বাজেট কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই বাজেট করবার পর যে টাকাটা উদ্বৃত্ত হবে সেটা আপনাকে আগের বলা আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো দেখুন। সেই ভিডিওগুলোতে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ সেভিংসে যাবেন সেটা আমি পরিষ্কার করে বলে দিয়েছি। ভিডিওটা দেখে নিলে আপনি জানতে পারবেন। আজকে কিভাবে আপনি বাজেট করবেন, বাজেট করে কিভাবে সেভিংসের জন্য আগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাকি অর্থকে বিভিন্নভাবে একজন প্রফেশনাল ফিনান্সিয়াল প্ল্যানারের মতো ইনভেস্ট করুন। কিভাবে আপনি প্রফেশনাল ফিনান্সিয়াল প্ল্যানার হবেন ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। যদিও আমি বিভিন্নভাবে আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি, বলেছি কিভাবে আপনি ভবিষ্যতের জন্য নানা খাতে সঞ্চয় করবেন নিজের রোজগার জীবনে প্রভাব না ফেলে। হয়তো ভিডিওটি আপনাকে খুবই অনুপ্রাণিত করেছে, তবুও আপনি দেখেওছেন হয়তো ভিডিওটা, তবুও আমি আরও স্পেসিফিক করে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে একটা উদাহরণ সহকারে একটা হিসাব আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলি, মেডিকেল ইন্স্যুরেন্স আপনার কত লাগবে একটা আন্দাজ দিই মাত্র। এখানে আমি কতগুলো ডাটা কালেকশন করেছি, অবশ্যই টাইমস অফ ইন্ডিয়া থেকে, ইকোনমিক্স টাইমস থেকে কালেকশন করা। তো এখানে ওনারা বলছেন যে একটা হেলথ ইন্স্যুরেন্স, সবার প্রথমে আমি কি বলেছিলাম যে আপনি যেদিনেই ইনকাম শুরু করবেন সেই দিনেই আপনি সবার প্রথম একটা হেলথ ইন্স্যুরেন্স করুন আর ব্যাংকে গিয়ে একটা সেভিংস করুন। আর হেলথ ইন্স্যুরেন্স একটা কিন্তু করতেই হবে আপনাকে, আপনার প্রতিটি ফ্যামিলি মেম্বারের জন্য। তো মোটামুটি একটা আন্দাজ দেওয়া আছে, 4.5 লাখ টাকার কাভারের জন্য আপনার অ্যানুয়াল প্রিমিয়াম পড়ছে 6,500 টাকা। এটা জাস্ট আন্দাজ, যখন আপনি করবেন তখন এজেন্টের থেকে জেনে নেবেন। এখানে একটা চার্ট আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন যে 30 বছর বয়স হলে কি হবে। তো এগুলো ডিটেলসে আমি আলোচনা করব। হেলথ ইন্স্যুরেন্সের কভার আপনার কি হবে সেটা যখন ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো তখন আপনাদেরকে এটা আমি বুঝিয়ে দেবো। এখন মোটামুটি জেনে রাখুন যে 4.5 লাখ টাকার যদি কভার নিতে হয়, আপনাকে একটা হেলথ কভার নিতে হয়, এটা কজনের হতে পারে এখানে বলেই দিয়েছে যে 4জন ফ্যামিলি মেম্বারের জন্য যদি কভার হয় তাহলে 4.5 লাখ টাকার কভারের জন্য আপনাকে 6,500 টাকা অ্যানুয়াল প্রিমিয়াম দিতে হচ্ছে। এরপরেতে যেটা ইম্পর্টেন্ট, তাহলে আগের কথাটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। আপনি ইনকাম করতে শুরু করলেন, আপনি কি করবেন না, আপনার ইনকাম করা টাকা সবার প্রথমে হেলথ ইন্স্যুরেন্স কেনার জন্য ব্যয় করবেন। আর কি করবেন, সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। অটো রিনিউয়াল করা যায় এরকম কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট, যে কোনো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, ভালো ব্যাংকে, সে সরকারি হোক বা বেসরকারি হোক, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। যে কোনো ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত হতে হবে এমন কিছু মানে নেই, আপনার যে ব্যাংকে ভালো লাগবে সেই ব্যাংকেই করতে পারেন। তো সেভিংস করার পর আপনি সেই সেভিংস থেকে হেলথ ইন্স্যুরেন্সের জন্য টাকাটা পেড করে দিন। এরপর আপনি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, যে এমার্জেন্সি ফান্ড আপনার আগামী 12 বছর যদি না কাজ থাকে তাহলে, 12 বছর না, সরি ভুল বললাম, আগামী 12 মাস যদি আপনার কাজ না থাকে তাহলে যেন আপনার সংসার চলে যায়। এই রকম একটা এমার্জেন্সি ফান্ড আপনি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিন। এরপর আপনি কি করবেন না, লাইফ ইন্স্যুরেন্স। এখানে লাইফ ইন্স্যুরেন্সের জন্য মোটামুটি একটা হিসেব দিয়েছে
25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর টার্মসগুলো ক বছরের জন্য দিয়েছে। আপনার এজ 25 হলে আপনার টার্মস হচ্ছে 35, তার মানে এখানে যোগফলটা কত হচ্ছে 60 ইয়ার্স। পুরো হিসাবটাই কিন্তু 60 বা 65 বছরকে মাথায় রেখে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে মান্থলি প্রিমিয়াম কি আসছে, 759, 901, 1070, 1376, 1915, 2639 এইরকম। ফলে অ্যানুয়াল প্রিমিয়াম ম্যাক্সিমাম যদি আপনার 50 বছর বয়স হয় এবং 10 বছরের টার্মসে হয় তাহলে কিন্তু আপনার প্রিমিয়ামটা বেশি হচ্ছে। আর আপনি যত তাড়াতাড়ি লাইফ ইন্স্যুরেন্সের কভার নেবেন তত আপনার প্রিমিয়াম কিন্তু কমে যাবে। তো এক্ষেত্রে মোটামুটি আন্দাজ হিসেবে বলতে পারি যে স্ত্রী পুত্র আছে আর আপনার ইনকাম যদি 14 লাখ হয়, একটা আন্দাজ, আঁতকে ওঠার কিছু নেই, আপনার ইনকাম যদি 14 লাখ হয় তো তাহলে তার সঙ্গে আপনি এর ডবল লোন নিয়ে নিয়েছেন, 28 লক্ষ টাকা লোন নিয়ে ফেলেছেন। তো আপনি কিনেও ফেলেছেন 17 লক্ষ টাকার একটা লাইফ কভার। কিন্তু আপনাকে আমি সাজেস্ট করছি বা ইকোনমিক টাইমস সাজেস্ট করছে যে আপনি 1.25 কোটির একটা ইন্স্যুরেন্স কভার নিন। তাহলে 1.25 থেকে 17 লক্ষ বাদ দিলে আপনাকে এখনও নিতে হবে 1,80,000 টাকার আপনাকে কভার নিতে হবে, বাড়তি একটা ইন্স্যুরেন্স আপনাকে করাতে হবে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যতগুলো রানিং ইন্স্যুরেন্স আছে সবকটাকে বন্ধ করুন, বন্ধ করবার পর নতুন করে 1.25 করোড়ের আপনি শুরু করুন। এখন আপনার এটা 14 লাখ হবে না, আপনার কত লাখ হবে আর আপনার আউটস্ট্যান্ডিং কোনো লোন আছে নাকি সেটা দেখে নিয়ে একটা হিসেব না হয় করে দেওয়া যাচ্ছে। আমি নিচের দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে হিসেব করবেন। এরপর এই লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এটাকে আরও সিকিউর করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, এরা ক্রিটিক্যাল ইলনেস কভার দেয়। তো এই ক্রিটিক্যাল ইলনেস কভার আপনি সেপারেটলি অন্য কোনো কোম্পানির থেকে নিতে পারেন অথবা এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির থেকেই আপনি এটাকে ট্যাগ করে নিতে পারেন। যদি এর সঙ্গে ট্যাগ করে নেন আপনার প্রিমিয়াম হয়তো সামান্য বেড়ে যাবে, এই প্রিমিয়ামটা সামান্য কিন্তু বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি হয়তো অ্যাফোর্ড করে দিতে পারবেন। কিন্তু যদি আমার সাজেশন হলো যে ক্রিটিক্যাল ইলনেস কভার ওখানেও নিতে পারেন আর আলাদা বাইরের থেকেও আপনি কিনতে পারেন। যদি বাইরের থেকে কেনেন সেপারেট কভার কিনলে কিন্তু এখানে পরিষ্কারই বলে দিচ্ছে যে টেক কে রাইডার অ্যালং উইথ এ লাইফ অর হেলথ ইন্স্যুরেন্স পলিসি, দো রাইডার্স আর চিপার দে ডোন্ট অফার অ্যাজ মাচ কভার অ্যাজ স্ট্যান্ড অ্যালোন ক্রিটিক্যাল ইলনেস পলিসি। যদি আপনি স্ট্যান্ড অ্যালোন ক্রিটিক্যাল ইলনেস পলিসি কেনেন অন্য কোনো কোম্পানির থেকে আলাদা করে তাহলে যে কভারেজটা পাবেন ওই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে যদি এটাকে টাই আপ করে দেন তাহলে কিন্তু এত বেশি কভার পাবেন না। আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কথা বলছি না, আমি সমস্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কথাই বলছি যে যারা ক্রিটিক্যাল ইলনেস কভার দেয় তারা একসঙ্গে যদি লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে জুড়ে দেয় তাহলে অতটা কভার দেয় না। আপনি স্ট্যান্ড অ্যালোন যদি নেন তাহলে কিন্তু অনেক বেশি কভার পেতে পারেন। এরপর অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আছে, যে কোনো ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে একটা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির হিসেব আমি পেয়েছি, তো এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি ডেথের জন্য, পার্মানেন্ট ডিসএবিলিটির জন্য, টেম্পোরারি ডিসএবিলিটির জন্য ম্যাক্সিমাম আপনার অ্যানুয়াল প্রিমিয়াম পড়বে 2,500 টাকা। তো এক্ষেত্রে আপনার অ্যানুয়াল ইনকাম যদি 5,25,000 টাকা হয় তাহলে আপনার 50 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার নিতে হবে এবং সেক্ষেত্রে আপনার অ্যানুয়াল প্রিমিয়াম কত থাকবে 8,600 টাকা। অবশ্য এছাড়াও আরও কিছু সুযোগ সুবিধা আছে, ওগুলো পরের দিকে ডিসকাস করলেই হবে। তো এই পর্যন্ত দেখে মোটামুটি বুঝতে পারছেন যে কোন ইন্স্যুরেন্স নেবেন আর কোন ইন্স্যুরেন্স আপনার লাগবে না, ওটা কিন্তু আপনাকে আপনার জীবনের পরিস্থিতি দেখে বুঝে নিতে হবে। যেমন ধরুন আপনার কাছে খুব কস্টলি একটা ফ্ল্যাট আছে বা আপনি একটা খুব কস্টলি বাড়ি করেছেন, যে বাড়িটার কোনো ডিজাস্টার বা কোনো কিছু ঘটে গেলে তাহলে কিন্তু আপনার খুব ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি হোম একটা হাউসের জন্য আপনার যে সমস্ত অ্যাসেট আছে হাউসের জন্য একটা ইন্স্যুরেন্স নিতে পারেন। অনেক দামি গয়না আছে, সোনার বিস্কুট টিস্কুট কিনে ফেলেছেন হয়তো অনেকগুলো, তো সেগুলোকে বাঁচানোর জন্য আপনি চুরি গেলে এগুলো আপনার ক্ষতি হয়ে যাবে, তার জন্য নেই তো নেবার দরকার নেই, যদি থেকে থাকে যদি মনে হয় আপনার তাহলে আপনি এটা নিতে পারেন। তো এখানে মোটামুটি একটা হিসেব পাওয়া গেছে, আমি ইন্টারনেট থেকে সার্চ করে পেয়েছি যে মুম্বাইয়ের একটা 1,3500 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের অ্যানুয়াল প্রিমিয়াম পড়ে যদি ওই হাউসের 50 লাখের কাভার হয় তাহলে 4,500 টাকা, এটা মোটামুটি হয়। তো এখানে আরও অনেক কিছু আছে, ওই কোনো বিপদ হয়, চুরি হয়, কোনো ড্যামেজ হয়,
ইত্যাদি। ভূমিকম্প হলে কি হয় আমাকে পড়ে দেখতে হবে, আমি এখনও জানি না, তবে কোনো কোনো কোম্পানি হয়তো এই যে টেরোরিজমের জন্য কভার দিতে পারে হয়তো, এরকম। এগুলো যখন কেনা হবে বা এই বিষয় নিয়ে কথা বলবো তখন আরও বেশি রিসার্চ করে নিয়ে তারপরে বলবো। এখন মোটামুটি আমি প্রিমিয়াম অ্যামাউন্টটা কত সেটার একটা আন্দাজ দিয়ে দিচ্ছি। এরপর যদি আপনার বাইক থাকে তাহলে বাইকের সাইজ দেখুন, সেটা 75 সিসির কম কিনা, 75 থেকে 150 সিসির ভেতরে কিনা, 150 থেকে 350 কিনা, 350 ওপরে কিনা, 1000-এর নিচে কোনো কার কিনা, বা 1000 থেকে 1500 সিসির কার কিনা, বা 1500 সিসির বেশি বড় কার আছে কিনা আপনার। তো যদি থেকে থাকে তাহলে একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করিয়ে রাখুন, এতে ট্রাফিক রুলেরও সুবিধা হবে এবং আপনারও একটা লাইফ সেভিংস হবে। তো লাইফ সেভিংস বলতে কত লাইফ সেভিংস এরা দিচ্ছে, এটা জেনারেলি ধরুন ম্যাক্সিমাম আপনার কার কস্টিং ড্যামেজ দেবে ₹1,00,000 কার কে আর ইঞ্জুরির জন্য। আর যদি কোনো ডিসেবিলিটিস হয়, কোনো কিছু হয়ে যায়, দুর্ঘটনা, ডেথ ফেথ টাইপের কিছু যদি হয়ে যায়, তাহলে 10 লাখ টাকার মতো কাভারেজ দিতে পারে। তো এই ধরনের একটা ইন্স্যুরেন্স আপনার নিতে হতে পারে যদি থাকে, বাইক বা কার যদি কিছু থেকে থাকে তাহলে এগুলো নিতে হবে, যদি না থাকে তাহলে নেবার দরকার নেই। তাহলে মোটামুটি এইগুলো আমরা এখান থেকে আন্দাজ পেয়ে গেলাম যে আমাদের কতটা মোটামুটি নিতে হবে, কত রকমের রয়েছে আর কত কিছু নিতে হতে পারে। আমি একটা হিসেব করেছি এখানে যে 35 বছরের একজন পুরুষ, তাকে 35-এর সঙ্গে 25 যোগ করলে 60 হচ্ছে, তাহলে 60 বছর বয়স পর্যন্ত তাকে কতটা প্রিমিয়াম ইয়ারলি গুনতে হবে অ্যানুয়ালি, আর সেটার একটা হিসেব আমি মোটামুটি করে দিয়েছি। লাইফ ইন্স্যুরেন্স যদি করতে হয় আপনাকে 1 কোটি টাকার, তো তাহলে আপনার মান্থলি প্রিমিয়াম পড়ে 1000 টাকা, অ্যানুয়ালি 12,000 টাকা। হেলথ কভার যদি 4 মেম্বারের জন্য নেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে এদের জন্য যদি নেন, তাহলে হয় 5 লাখের যদি নেন তাহলে মোটামুটি 5 লাখের নিলে, তো এটা যদি নেন তাহলে আপনার মান্থলি প্রিমিয়াম পড়ছে 1000 টাকা, অ্যানুয়ালি 12,000 টাকা। অ্যাক্সিডেন্টালের জন্য আপনার কোনো রোড অ্যাক্সিডেন্ট যদি হয় তার জন্য আপনি 25 লাখের যদি কাভার নেন তাহলে আপনি পাবেন কত, পাবেন না, আপনার মান্থলি প্রিমিয়াম হচ্ছে 200 টাকা আর অ্যানুয়াল প্রিমিয়াম হচ্ছে 2400 টাকা। আর হোম অর্নামেন্টস ইত্যাদির জন্য যদি 50 লক্ষের কভার নেন তাহলে 250 টাকা মান্থলি প্রিমিয়াম পড়ছে আর 3000 টাকা পড়ছে অ্যানুয়াল প্রিমিয়াম। ভেহিকেলের জন্য 170 টাকা করে, ম্যাক্সিমাম 2000 টাকা থার্ড পার্টি ইন্স্যুরেন্স যদি হয়। আপনার কার সাইজের উপরে ডিপেন্ড করছে। এগুলো সবকটাই টেন্টেটিভ ভ্যালু, আমি একটা আন্দাজ মতো লিখেছি। তো মোটামুটি এটা দাঁড়াচ্ছে 31,400। তো আমি হিসেব করে দেখেছি এটা 36,000-এর বেশি হয় না, যত বেশি আপনি ইন্স্যুরেন্স কভার করুন না কেন। তো আপনার প্রয়োজন আর আপনার মান্থলি ইনকাম কত তার উপরে বেশ করে পুরো জিনিসটা আপনি ঠিক করবেন, কত টাকার কাভার নেবেন, কত টাকার কাভার নেবেন না, এটা আপনাকে ঠিক করতে হবে। তো কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন আপনার মান্থলি স্যালারির ওপরে বা মান্থলি ইনকামের ওপরে, কিভাবে আপনি ঠিক করবেন যে আপনার কতটা কভারেজ নেওয়ার দরকার আছে, এটা যখন আমি ইন্স্যুরেন্স নিয়ে সেপারেট ভিডিও করব তখন আপনাদেরকে ডিটেলসে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো। এখন এত চিন্তান্বিত হবার কোনো কারণ নেই। এখন আসুন আমরা দেখি যে ধরে নিন আপনার মান্থলি এক্সপেন্সেস হচ্ছে 30,000 টাকা। মান্থলি এক্সপেন্সেস 30,000 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, 30,000 টাকা মান্থলি এক্সপেন্সেস হলে আপনার ইয়ারলি বা অ্যানুয়ালি এক্সপেন্সেস হচ্ছে 3.6 লাখ টাকা। 3,60,000 টাকা আপনার হলো অ্যানুয়াল খরচা, সংসার চালাতে গিয়ে বা যাবতীয় যা কিছু বেঁচে থাকতে গিয়ে এভরিথিং মেনটেন করতে গিয়ে আপনার এটা খরচাপাতি হচ্ছে। তো এটা 20 ইয়ার্সের জন্য কত হবে সেটা আপনি হিসেব করে নেবেন। আমি হিসেব করে দেখলাম এটা 72 লাখ টাকা হচ্ছে, ঠিকঠাকই লেখা আছে। তো ফ্যামিলি লিভিং এক্সপেন্সেস মানে পরিবার পরিচালনার জন্য আপনার এটা 72 লাখ টাকা খরচা হচ্ছে। তার মানে মাসে 30,000 টাকা করে আপনার খরচা হচ্ছে, যথেষ্ট বেশি খরচা। তো এই খরচাটা হচ্ছে, কারোর কারোর হয়। তো আউটস্ট্যান্ডিং ডেবটস যদি কিছু থাকে, আউটস্ট্যান্ডিং ডেবটস বলতে হোম লোন নিয়ে রাখতে পারেন, বা কার লোন হয়তো আপনার আছে, পার্সোনাল লোন কিছু করে ফেলেছেন, এরকম বড় সড়ো লোন যদি আপনার কিছু থেকে থাকে সেটা ম্যাক্সিমাম কত নিতে হতে পারে। ছোট ফ্যামিলির জন্য 30 লাখ টাকা হলে যথেষ্ট, এর বেশি হয় না, এটা একটা আন্দাজে মোটামুটি বসানো আছে। আর আপনার এককালীন একটা খরচাপাতি আছে, সেটা হলো চিলড্রেনের এডুকেশন আর চিলড্রেনের ম্যারেজ। তো এই হিসাবে আমি 45 লক্ষ টাকা একটা বাজেট ধরেছি। তো এইগুলো এ বি সি এই তিনটেতে মানে ফ্যামিলি লিভিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং ডেবটস আর ওয়ান টাইম এক্সপেন্সেস, এই তিনটে মিলিয়ে যে পরিমাণটা দাঁড়াবে সেই পরিমাণটাই হবে আপনার ইন্স্যুরেন্সের জন্য প্রয়োজন।
এবার আপনার এই বিষয়গুলোতে কত কত খরচা হতে পারে। যদি আপনার আউটস্ট্যান্ডিং ডেটস না থাকে, আমি তো আগেই বলেছি যে আপনি একটা 12 মাসের জন্য সঞ্চয় করবার পর সবার আগে খোঁজ নিন আমরা লোন আছে কিনা এবং লোনটা আগে শোধ করুন। আমি লোন মাথায় করে নিয়ে এগিয়ে গিয়ে সেভিংস করতে রাজি নয়। তো কেউ কেউ রাজি, তো তাদেরই এটা হিসেব। তো যদি আপনি আমার কথা মতো শোধ করে দিয়ে থাকেন তাহলে এই 30 লক্ষের বোঝাটা আপনাকে মাথায় নিয়ে টানতে হবে না, সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সও অনেক কম পরিমাণে নিতে হবে। আপনি হয়তো কিছু ইন্স্যুরেন্স করে রেখেছেন এর আগে, ইনকাম করার আগের থেকে, ওখান থেকে বা ফ্যামিলি থেকে করিয়ে দেওয়া হয়েছিল আপনার নামে। তো ধরে নিচ্ছি 5 লাখ টাকার করা আছে। তো সেক্ষেত্রে আপনাকে আরও কিন্তু 1.42 ক্রোর বা 1,42,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স কভার নিতে হবে। এখন এই 1,42,00,000 টাকার ইন্স্যুরেন্স কভার নিতে গিয়ে আপনার প্রিমিয়াম কতটা পড়বে সেটা আপনার এজেন্টের সঙ্গে বসে এটাকে হিসেব করে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি এখানে বললাম যে কত ফ্যামিলির মান্থলি এক্সপেন্সেস হলো 30,000 টাকা। এখন ধরুন আপনার স্যালারি, মান্থলি স্যালারি হলো 30,000 টাকা, অ্যানুয়াল স্যালারি 3,60,000 টাকা। এখন আপনি কিভাবে ব্যালেন্স করবেন? মোটামুটি যেটা থাম্ব রুল রয়েছে অল ওভার ওয়ার্ল্ড, আমি সেইটুকুই আপনাদেরকে জানাই। এখানে একটা কস্টিং আমি পার্সেন্টেজ ওয়াইজ ভেঙে দিয়েছি, আপনাদের যেটা বিভাজন করতে সুবিধা হবে। এটা 100% আমি ভেঙেছি বিভিন্নভাবে। তো তার মধ্যে মেন হলো ফ্যামিলি এক্সপেন্সেস, সেকেন্ড হলো সেভিংস, আর থার্ড হলো ডিসক্রিশনারি আইটেমস। ফ্যামিলি এক্সপেন্সেসের জন্য আপনার টোটাল ইনকামের 60% আপনি ব্যয় করতে পারেন, মান্থলি, অ্যানুয়ালি বা লাইফ লং। সেভিংস কতটা করবেন? 20% সেভিংস করবেন মাস্ট। অবশ্য একটা কথা বলে রাখি, আমি লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি সমস্ত যাবতীয় যা ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার, এই সমস্ত কিছুকে কিন্তু এক্সপেন্সেসের মধ্যেই ফেলে দিয়েছি, মানে ওই 60%-এর ভেতরেই ধরে দিচ্ছি। এইগুলো ইন্স্যুরেন্স বাদ দিয়ে আপনার সেভিংস হবে 20%, যেই সেভিংসের কথা আমি বলেছিলাম ওই সেভিংস, মানে ইনকাম ট্যাক্স ইত্যাদি এগুলো বাদ দিয়ে আপনার সেভিংস হবে। তো এইগুলো বাদ দিয়ে আপনার ডিসক্রিশনারি আইটেমস কিছু থাকতে পারে, যেমন এন্টারটেনমেন্ট থাকতে পারে, কমিউনিকেশান থাকতে পারে, কোথাও কোনো নেমন্তন্ন পড়ে যেতে পারে, কাউকে ডেকে খাওয়াতে হতে পারে, ইনকাম ট্যাক্স পেড করতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর জন্য আমি ধরে নিচ্ছি 14%। তো সেই হিসাবে টোটাল যোগ করলে 100% এইভাবে একটা বাজেট আপনি করে নিতে পারেন মান্থলি, এবং এটাকে মেনটেন করার চেষ্টা করবেন। এইটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনি ডিসিপ্লিনড লাইফ লিড করতে পারছেন। 30,000 যদি আপনার মান্থলি ইনকাম হয় তাহলে আপনি সেভিংসে ডিরেক্ট ফেলে দিচ্ছেন 6,000 টাকা, এবং 6,000 টাকা করে যদি আপনি ডিরেক্ট সেভিংস করতে পারেন বিভিন্ন খাতে, বিভিন্নভাবে যেভাবে বলেছি সেইভাবে যদি বিভিন্নভাবে 6,000 টাকাকে আপনি এখানে ওখানে জমা করতে পারেন তাহলে অ্যানুয়ালি আপনি 72,000 টাকা সেভ করতে পারছেন। এটা কিন্তু কম কথা নয়। এরপরে আপনার ইনকাম ট্যাক্সের জন্য যে 14% রয়েছে, সেই ইনকাম ট্যাক্সের 14%-এর জন্য ওখানে আমি বলেছিলাম আমি ইনকাম ট্যাক্সের আলাদা ভিডিও দেবো, সেখানে কীভাবে ওই 14% থেকে টাকা আবার আপনার কাছে ব্যাক করে আসবে সেটা কিভাবে করতে হয় এটা বুঝিয়ে দেবো। তো এক্ষেত্রে শুধু বলি যে ওই 14%-এর মধ্যে আপনি ইনকাম ট্যাক্স দেবার জন্য এবং ইনকাম ট্যাক্স ছাড় নেবার জন্য যে সমস্ত ইনকাম ট্যাক্স দেবার জন্য খরচাটাও ওখানে ধরেছি, আর ইনকাম ট্যাক্সের থেকে ছাড় নেবার জন্য যে সেভিংসটা করতে হবে তার খরচাটাও ওই 14%-এর মধ্যেই ধরা আছে। তো এইভাবে আপনি টোটালটাকে বাজেট করে নিন। বাজেট করে নেবার ফলে আমি একটু দেখি এর বাইরে আর কিছু খরচা যদি আপনার থাকে আপনি লিস্ট আপ করে নেবেন এবং পার্সেন্টেজটাকে এদিক ওদিক করে চেঞ্জ করে নেবেন। যেমন এখানে আমি একটা হাউজিংয়ের জন্য খরচা দিয়েছি। এখন হাউজিংয়ের জন্য আপনার যদি বাড়ি থাকে তাহলে বাড়ি ভাড়া নেওয়ার দরকার নেই, তাহলে 15% খরচ আপনার বেঁচে যাচ্ছে। সেক্ষেত্রে হাউস মেনটেন্যান্সের জন্য যেটুকু কস্টিং সেইটুকু বিয়ার করলেই হবে। আর প্রত্যেক মাসে বোধহয় 15% করে খরচ হবে না, যদি না থাকে তাহলে এটা। হেলথ কেয়ার প্রত্যেক মাসে আপনার ওষুধপত্র লাগে না, যদি টুকটাক লাগে তাও 1200 নয়, আর ইন্স্যুরেন্সের জন্য এতটা লাগছে না। এখানে আমি একটা কথা বলে দিই যে ইন্স্যুরেন্সের পলিসিগুলো জমা দেবেন, আপনি একটা জিনিস ঠিক করে নিন আপনার হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের জন্য কতটা টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে মান্থলি, লাইফ ইন্স্যুরেন্সের জন্য মান্থলি কতটা প্রিমিয়াম দিতে হচ্ছে, আর ইনকাম ট্যাক্সের জন্য আপনার কতটা অ্যানুয়াল প্রিমিয়াম দিতে হচ্ছে। তো এই টোটাল প্রিমিয়ামটাকে আপনি খাতায় লিখুন, রাউন্ড আপ করুন, যোগ করুন।
যোগ করে রাউন্ড আপ করে যোগ করুন। প্রথমে আগে খাতায় লিখুন, 12 দিয়ে ভাগ করুন, অ্যামাউন্টটাকে 12 দিয়ে ভাগ করে খাতায় লিখে নিন। খাতায় লিখে নিয়ে সেটাকে রাউন্ড আপ করুন। রাউন্ড আপ করবার পর অবশ্যই রাউন্ড আপ করতে গিয়ে ছেঁটে ফেলবেন না, একটু বাড়তি রাখবেন। এবার সেটাকে যোগ করুন, যোগ করে 12 দিয়ে ভাগ করুন। যোগ করে 12 দিয়ে ভাগ করার পর কী করবেন, ওইটা হচ্ছে আপনার মান্থলি ডিপোজিট। আপনি যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, যেটাতে অটো রিনিউয়ালের জন্য আপনার সুবিধে রয়েছে, অটো সেভিংসের জন্য আপনার সুবিধে নেওয়া আছে, ওই ব্যাংকেতে যান, গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে যেভাবে আপনার ইচ্ছে আপনি একটা রেকারিং ডিপোজিট খুলে দিন 12 মাসের জন্য। 1 বছরের জন্য শর্ট স্কিমের একটা রেকারিং ডিপোজিট স্কিম খুলে দিন। এবার 1 বছর ধরে প্রত্যেক মাসে মাসে ওই টাকাটা ডিরেক্টলি আপনি ব্যাংক ম্যানেজারকে বলুন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটিয়ে দিতে। আপনাকে আর ব্যাংকে যেতে হচ্ছে না, আপনার টাকাটা জমা পড়ে যাচ্ছে এবং বছরের শেষে একটা চক্রবৃদ্ধি সুদ আপনি পেয়ে যাচ্ছেন। ওই রেকারিং ডিপোজিটটা ম্যাচিওর হয়ে যাবার পর সুদ সহ পুরো টাকাটা আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার পর সুদ সহ টাকাটা এবং বাড়তি রাউন্ড আপ করতে গিয়ে যে টাকাটা আপনি জমা দিয়েছেন, ওই টাকাটা আপনার সেভিংসে জমা রয়ে যাবে। বাকি টাকাটা আপনি অনলাইন মারফত হেলথ ইন্স্যুরেন্সে পেড করে দিন, লাইফ ইন্স্যুরেন্সে পেড করে দিন, আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কাটিয়ে দিন। আপনিও ঝঞ্ঝাটমুক্ত হলেন এবং খুব ইজিলি পুরো ব্যাপারটাকে কিন্তু আপনি কায়দা করে হ্যান্ডেল করে নিতে পারবেন। তো এটা একটা পলিসি হতে পারে। আর আরেকটা যেটা পলিসি, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, আমি ডিটেলসে এটার ব্যাপারে ওই অটো ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে কিভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন আর কোন কোন ব্যাংকে যাবেন, কিভাবে খোঁজ করবেন, এর সুলভ সন্ধানগুলো কি আছে, অনলাইনে আদৌ খোলা যায় কিনা ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আমি ডিটেলসে পরের দিকে আমি ভিডিও করব। তো সেই পর্যন্ত আপনাদেরকে শুধু এটা জানিয়ে রাখি, এটা সুবিধে হচ্ছে কি আপনাকে বাড়তি কোনো এফডি করতে হবে না। আপনারা জানেন যে আপনি যদি একটা এফডি কেনেন, সারা বছর আপনি টাকাটা তিল তিল করে জমালেন, তারপর ওখান থেকে টাকাটা সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে সকলেই যেভাবে করে সেইভাবে আপনি একটা ফিক্সড ডিপোজিট কার্ড কিনে নিলেন। এবার ফিক্সড ডিপোজিট কার্ড কিনে নিলেন, এটা মিনিমাম 3 বছরের জন্য বা আপনি 1 বছরের জন্য রিনিউ করিয়ে দিলেন। তা ঠিক আছে, এরপরে আপনি একটা ইন্টারেস্ট সহ টাকা পেলেন। এরপর কিছুদিন বাদ দিয়ে আপনার ফোনেতে একটা মেসেজ আসলো যে আপনার ট্যাক্স বাবদ ওখান থেকে একটা কাটা হয়ে গেছে। এবার আপনি যখন টাকাটা তুলতে গেলেন তখন আপনি ভুলে গেলেন যে ওই টাকাটা আপনার কাটা হয়ে গেছে। যখন টাকাটা তুলতে গেলেন আপনি কিন্তু জানেন যে আপনি যতটা ফেরত পাবেন সেটা ওই কাগজে লেখা আছে, আর টাকাটা যখন হাতে পাচ্ছেন দেখছেন তার থেকে কম। এবার আপনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন, কি ব্যাপার, ব্যাংকে টাকা কেটে নিয়েছে কেন? এটা হলো ইনকাম ট্যাক্স। ওই টাকাটা আপনার ওখান থেকে ইনকাম বলে সরিয়ে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো ইনকাম ট্যাক্স পেমেন্ট করছেন আলাদা করে, তাহলে ওই টাকাটা আপনার রিটার্ন হয়ে যাওয়া উচিত, কিন্তু হয় আপনি কাটাতে পারবেন না। তার কারণ হচ্ছে ব্যাংক হয়তো ওইটা আপনাকে ওই আপনার যে ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে সেখানে দেখায়নি, ব্যাংক আপনার কাছ থেকে টাকা কেটে নিয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দেয়নি। এরকম বহু কিছু হতে পারে। অনেক সময় কাটিয়ে নিলেও কিন্তু মানে আপনার টাকা চলে গেছে, আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা দিতে পারেননি, বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রিফান্ড করতে পারছেন আপনি টাকাটা ওদের এনলিস্টেড করবার পরেও, ইত্যাদি অনেকগুলো বিষয় আশয় রয়েছে। এর থেকে অনেক বেশি ভালো জিনিস হলো যে আপনি অটো ইনভেস্টমেন্ট করুন। এর ফলে কি হবে, আপনার সেভিংস হবে, সেভিংসের ইন্টারেস্টটা আপনি পাবেন। সেভিংসে আপনার 10,000 টাকা জমা পড়ে থাকবে। 10,000-এর বাড়তি যে টাকাটা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের হতে পারে অ্যামাউন্টটা, বা আপনার ইচ্ছার উপর আপনি 50,000-ও রাখতে পারেন। মিনিমাম ব্যালেন্স মেনটেন করার পর বাড়তি যে টাকাটা থাকবে সেটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিট স্কিমে চলে যাবে এবং এর জন্য আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। এরপরে কী হবে, আপনি যদি চেষ্টা চরিত্র করেন তাহলে কিন্তু আপনি ওই টাকাটাকে আবার যখন ইচ্ছে তুলে খরচা করতে পারেন। খরচা করার পর ওই টাকাটার যা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার ওইখান থেকে ওই টাকাটার যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার আবার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ফিরে চলে আসবে। এইভাবে আপনি খরচা করে নিতে পারেন। এটার খুবই বেশি সুবিধে রয়েছে। তো এইভাবে আপনি ধাপে ধাপে এগিয়ে যান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করুন, আর যদি না চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাতে আমিও একটু উৎসাহ পাবো। আর এই পর্যন্ত বললাম, আগামী দিনে এইরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের কাছে আরও ভিডিও নিয়ে আমি আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।